বিশ্বাসটা বাদ দিয়ে দিয়েছে আর দুটো ভাস্কর আনন্দ। ও কিন্তু এই ভিডিও টিডিওগুলো খুব সুন্দর করে এবং আমাদের দেখেছেন ওর নাম আমরা চেপে দিয়েছি আমাদের করার জন্য। তো তুমি আমার এই দিদিদের গানটা দিয়ে শুরু করো। আচ্ছা, এখন না মহাকাল এক্সপ্রেসের কথা একটু বলেন। ও মহাকাল এক্সপ্রেস তো চালায় ইউটিউবে আমার চ্যানেল মহাকাল এক্সপ্রেস। আচ্ছা তুমি এইদিকে আসো, ইউটিউবের চ্যানেল ওই পাশটা থেকে তুলুন, ভালো হবে। ওই পাশ থেকে ভালো হবে না, না না এখানে 3-4 জন নেই। হ্যাঁ এইখানে আচ্ছা, এখন কলকাতার শিল্পীবৃন্দ তারা, তার মধ্যে আছে নুপুর লোক, মনু মান্না, মীনা সাহা ও লতিকা মণ্ডল, তারা আমাদের কাছে সঙ্গীত পরিবেশন করবে। আমরা তারপরে আবার সবাই কিন্তু আমার প্রস্তাব হচ্ছে দুজন এদিকে দাঁড়া, দুজন না ভিডিও দেখাবো ছবিটা তুমি এখানে না না ওদের তোরা ছবি তুলতে হবে, ওদের দিয়ে সূচনা হবে, তাই অসুবিধা কি আছে? না না দুজন দুদিকে দাঁড়ালে ভালো হবে, এইটাই ভালো এবার পারো। ওই ভালো পেছন দিকে বসু গেলো কিন্তু দেখা যেত, আমাদের দেখা যাবে না, সেটা তো পরে হবে। পেছনে কিছু বসে পেছনে বসতো, এই ভিডিওটা আসবে। যাও তুমি যাও ওইদিকে, ওইখানে বসো, ওনাদের পেছনে বসো। তোমরা পরে বেঞ্চিকে ঘুরিয়ে দেবে, না বেঞ্চিটা ভরিয়ে দাও। বসে না দাঁড়িয়ে করবো? বসেই করো। স্বামী বিবেকানন্দ 163তম জন্মদিনকে শ্রদ্ধা জানিয়ে আর বড়দের সবাইকে আমাদের প্রণাম জানিয়ে আমাদের একটা গান আছে। সেনাপতি বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া, আহ্বানে তার আপনা ভুলিয়া, কত মহারথী ছুটিয়া যায় বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া, আহ্বানে তার আপনা ভুলিয়া, কত মহারথী ছুটিয়া যায় বীর সেনাপতি, আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে, আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে, ভোগবাদ যত দ্বৈত দলিতে, ভোগবাদ যত দ্বৈত দলিতে, আপনা সপিতে এ জাতিয়ায় বীর সেনাপতি আনন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া, আহ্বানে তার আপনা ভুলিয়া, কত মহারথী ছুটিয়া যায় বীর সেনাপতি, স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল এসেছে জগতে শুধু হলাহল, স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে জগতে শুধু হলাহল, নিভাবে আদিকে এই দাবানল, নিভাতে আদিকে এই দাবানল, প্রেম বাড়ি সে এনেছে হায় বীর সেনাপতি, এসো দেব এসো করুণা নিধান, লহ আজি মম তনু মন
নেশায় আমায় করায় না, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসায় না, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমায় জাগায় না, যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমারে শোনায় না, যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমারে শোনায় না, যে আখি ঝরিলে তোমারে লোভিব, সে আখির ধারা মুছায় না, যে আখি ঝরিলে তোমারে লোভিব, সে আখির ধারা মুছায় না, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমায় জাগায় না। বলবার আগে দুটো কথা বলা দরকার। আমরা আজকে এই যে বিষয়গুলো নিয়ে চর্চা করছি, এই বিষয়গুলো চর্চা আমাদের কাছে এসছে মূলত বিবেকানন্দের ব্যাপারে আগে বলেছি ভূপেন্দ্রনাথ দত্ত থেকে। এছাড়া যে এই চর্চা এসছে সেটা হচ্ছে নর্থ অন বেঙ্গল রেনেসান্স বলে কমিউনিস্ট পার্টি এদের জন্য স্টুডেন্টদের এ করবার জন্য যিনি লিখেছিলেন প্রবাদপতি ঐতিহাসিক সুশোভন সরকার। সুশোভন সরকার এই বইটি লেখার পরে সুশোভন সরকারের ছাত্ররাই বিশেষত এবং যারা জ্ঞানীগুণী মহল তারা তীব্র সমালোচনা করেন, অতি সরলীকরণ দুষ্ট। এবং পরে তিনি মানে এই যে বিবেকানন্দ নিয়ে অনেক মার্ক্সবাদীরাও লেখা লিখেছেন, অনেক মার্ক্সবাদী পণ্ডিতরাও লেখা লিখেছেন। অমলেন্দু বাবুরও লেখা আছে, সেটা সম্ভবত ন্যাশনাল বুক এজেন্সি থেকে বেরিয়েছিল 70-এর দশকে বেরিয়েছিল সেই বই। সেই বই আর পাওয়া যায় না, এবং আরও অনেক মনীষীদের সম্পর্কে বস্তুনিষ্ঠ বিশ্লেষণ হয়েছিল। এই বলার উদ্দেশ্য হচ্ছে উনি এই সমালোচনা এরপরে উনি একটা অ্যাডজাজরের নোটস অন বেঙ্গল রেনেসান্স বলে সংযোজনী একটা নোট দিয়েছিলেন। তাতে তিনি যে চূড়ান্ত কথাটা বলেছিলেন সেটা হচ্ছে আমাদের দেশে এই যে ধর্ম এবং এই জাতি ভেদ এর ফল হয়েছিল মানে আমাদের পক্ষে অত্যন্ত খারাপ এবং ব্রিটিশদের পক্ষে অত্যন্ত আনন্দদায়ক। তো আশা করি এই দিকটা আলোকপাত করবে আর কি। অনেক ধন্যবাদ অমিতাভদা। স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস পালন, ঐক্যতান গবেষণাপত্র এবং সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চের যে মনীষী স্মরণ প্রকল্প 2025 আর তার দ্বিতীয় প্রকল্প, সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মাননীয় নীতিশ বিশ্বাস মহাশয়কে আমার শ্রদ্ধা জানিয়ে আমি দু চার কথা বলতে চাই। স্বামী বিবেকানন্দ যথার্থ নেতা। আমরা যে আজকে বলি যে আমাদের দেশ বাঙালি যুব সম্প্রদায় উচ্ছন্নে চলে যাচ্ছে, তার অন্যতম কারণ বিবেকানন্দের মতো নেতা নেই বলে। কারণ যে দৃঢ় চারিত্রিক গুণ, যে দৃঢ় চেতা মানসিক শক্তি নিয়ে তিনি সামান্য সময়ে সারা ভারতবর্ষ পৃথিবীকে তার অস্তিত্বের জানান দিয়েছিলেন, তা বিরাকালের মতো বিষয়। তার সম্পর্কে নানা কথা, নানা মিথ আমরা জেনে থাকব, জানিও। আমি দু চারটে কথার মধ্যে একটা কথা বলতে চাই। 1948 সাল পরিচয় পত্রিকায় একটি লেখা বেরোচ্ছে নরহরি কবিরাজের, বিবেকানন্দের মত ও পথ। আমি এই প্রবন্ধের রেফারেন্স দিচ্ছি এই কারণে যে আমরা যে দেশের মানুষ, ভারতবর্ষ,
মুনি ঋষিদের দেশ। আমরা কোনো ইউরোপ বা আমেরিকান দেশের মানুষ না, কারণ আমাদের চেতনা চৈতন্য শিকড়ের সাথে আধ্যাত্মবাদ, মায়াবাদ, আমাদের প্রকৃতি, আমাদের মাটি বংশানুক্রমিকভাবেই যুক্ত। সামগ্রিকভাবে বস্তুতান্ত্রিক বিষয় চিন্তা চৈতন্য আমাদের সম্পূর্ণরূপে ধারণ করতে পারে না। যে মানুষ বস্তুতান্ত্রিক মানুষ, সে বাড়িতে সে যখন ফেরে তখনও গিয়ে দেখে একটা আধ্যাত্মিক পরিমণ্ডলের মধ্যে তাদের গৃহ সংসার লালিত এবং পালিত হচ্ছে, এবং তাকে নিয়ে কোনো কথা বলা কার্যত সংস্কার বিরোধী কথা হয়ে যায়। এটা বলাও যায় না, সেটা সম্ভব না। ফলে বিবেকানন্দ যে সময়ে দাঁড়িয়ে বারে বারে ভারতবর্ষের কথা বলছে, তাকে কেন বর্তমান ভারত লিখতে হয়েছে? কারণ তিনি যে ভারতবর্ষ দেখছেন সেই ভারতবর্ষ নিপীড়িত, জর্জরিত এবং বিশেষ একটা পরিসীমার মধ্যে তারা আটকে শুধু ঘুরপাক খাচ্ছে। তারা জানে না তাদের জীবন কিভাবে পরিবর্তিত হবে। এ কারণে তিনি একজন যুক্তিবাদী মানুষ হওয়া সত্ত্বেও আর্থিক সঙ্গতি নেই যে মানুষের, যে দেশের আধ্যাত্মিকতাই একমাত্র মুক্তির পথ সেই মানুষের। কারণ আধ্যাত্মিক শক্তি অর্জনের মধ্যেই মানসিক শক্তি অর্জনের পথ লুকায়িত আছে। একথা তিনি মানতেন, বিশ্বাস করতেন এবং অ্যাপ্লিকেশন করেছেন। আজকে যে তার সমাজতান্ত্রিক চিন্তা চেতনার কথা আমরা বারবার বলছি, সমাজতান্ত্রিক চিন্তা চেতনার একটা তত্ত্ব রাষ্ট্রের অ্যাপ্লিকেশনের বিষয়। রাষ্ট্র প্রয়োগ করবে তার রাষ্ট্রের জনগণের সেবা পরিষেবা প্রদানের মধ্য দিয়ে। এটা এমন কিছু বিষয় নয় যে মানুষকে জানিয়ে দিলেই রাষ্ট্র ঠিকঠাকভাবে চলবে। যতদিন মানুষ এই সমাজতান্ত্রিক পরিকাঠামো নামক তত্ত্ব প্রয়োগ করার চেষ্টা করবে, ততদিন এই জিনিস প্রয়োগ করা সম্ভব হবে না। কারণ মানুষ স্বাভাবিকভাবেই একটা অ্যাম্বিগুইটি যুক্ত প্রাণী, এবং তার রন্ধ্রে রন্ধ্রে আছে দুর্নীতির বীজ, শয়তানের বীজ। মানুষের রক্তের মধ্যেই শয়তানি আছে। তাহলে সমাজতন্ত্র মানুষ প্রয়োগ করবে কি করে? এত নিরপেক্ষ মানুষ হতে পারবে না। এবং কমিউনিস্ট পার্টির মধ্যেই তো আছে। আমি নিরপেক্ষ নই, আমার পক্ষ আছে। সুতরাং সমাজতন্ত্র প্রয়োগ করতে গেলে তার কোনো পক্ষ থাকার কথা না। এই পক্ষ শব্দটা তারা কখন ব্যবহার করছেন? না, আমরা যখন শ্রমিক শ্রেণীর প্রতিনিধি। তো এইসব বিষয়গুলো আছে, এইগুলো নিয়ে আমি বিস্তারিত কিছু বলতে চাইছি না। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের প্রথম দিক থেকেই আমাদের দেশীয় মানুষ, আমাদের দেশীয় মানুষের বিপর্যয়, নিপীড়ন সম্পর্কে সচেতন ছিলেন। তিনি তার ইতিহাস গ্রন্থে সে কথা লিখে গেছেন। আমাদের দেশের মানুষের যে বিপর্যয়, আমাদের দেশের মানুষের যে বিভাজন, সে কথা লক্ষ্য করেছিলেন প্রথম দিন থেকে ডক্টর বি.আর. আম্বেদকর। সেই কথায় সুর মিলিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। অনেক পরবর্তীকালে গিয়ে এই নিপীড়িত মানুষদের সম্পর্কে একটা কাজের বাতাবরণ তৈরি হয়েছিল, যে কাজের বাতাবরণটাও রাজনৈতিক, পলিটিক্যাল। সেটা কি? নিম্ন বর্গের চর্চা। নিম্ন বর্গ বলে একটা গোষ্ঠী, ঐতিহাসিক গোষ্ঠী তৈরি হয়েছে। এই নিম্ন বর্গের ঐতিহাসিক গোষ্ঠীরাও কিন্তু রাজনৈতিক চিন্তা থেকে দূরে ছিল না। আমাদের ভারতবর্ষ নিম্ন বর্গের মধ্যে সীমায়িত যে মানুষেরা আছেন তারা সব নিম্ন বর্ণের, বেশিরভাগ মানুষ নিম্ন বর্ণের, কিন্তু তারা বর্ণ শব্দটা বর্গ শব্দের চর্চা করেছে। বিবেকানন্দই প্রথম বর্গ শব্দের বাইরে বলেছিলেন শূদ্রের জাগরণ। শূদ্রের জাগরণ হওয়া আমাদের দেশের ভবিতব্য। তাহলে সেই মানুষ, সেই ব্যক্তিত্ব যখন সমাজতন্ত্রের চিন্তার কথা বলেন, তার সমাজতান্ত্রিক চিন্তা ভাববাদী চিন্তা ভাবনা। কারণ আমাদের দেশ মায়াবাদের দেশ। চৈতন্যদেব বলছেন, চৈতন্য চরিতামৃত বলে একটি গ্রন্থ আছে, সেখানে তিনি বলছেন আনের কা কথা আমি মায়াবাদী সন্ন্যাসী। চৈতন্যদেব নিজেই বলছেন আমি মায়াবাদী সন্ন্যাসী। কারণ মায়াবাদ আমাদের দেশীয় ঐতিহ্য, মুনি ঋষির দেশ আমাদের। তাদের যে ভাববাদ,
তাদের যে বস্তুবাদ, তাদের যে অভিজ্ঞতাবাদ, এই সমস্ত বিষয়গুলি পাশ্চাত্যের দর্শন, এগুলোর সাথে আমাদের দর্শনের বিস্তর ফারাক। পরবর্তীকালে এগুলোর অ্যাসিমিলেশন হয়েছে, অ্যামালগামেশন হয়েছে, মিক্সচার হয়েছে, সেগুলো তো অন্য প্রসঙ্গ। কিন্তু বিবেকানন্দ ভারতবর্ষের মানুষকে আধ্যাত্মিক চেতনার মধ্য দিয়ে চৈতন্যের জাগরণ ঘটিয়ে তাদের মুক্তির কথা বলেছেন, এবং ব্যক্তিগতভাবে তিনি চৈতন্যের দিক থেকে নিপীড়িত মানুষের পক্ষের মানুষ ছিলেন। যে বস্তুতান্ত্রিক চেতনা, যে বস্তুতান্ত্রিক দান্দিক মতবাদ মার্ক্সের ছিল, বিবেকানন্দের সে চৈতন্য ছিল না। তিনি ব্যক্তিগত মানুষ হিসেবেই নিপীড়িতের পক্ষে ছিলেন। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে, আজকে যদি আমরা বিবেকানন্দের কথা স্মরণ করি, তাহলে বিবেকানন্দের বাণী, বিবেকানন্দের চিন্তা, বিবেকানন্দের মত ও পথ, বিবেকানন্দের ভারত চেতনা যা ছিল, তার থেকে ভারতবর্ষ অনেক পেছনে চলে গেছে। কারণ তিনি যে যুব সম্প্রদায়ের জাগরণ বলেছেন, আজকে সেই যুব সম্প্রদায়ের জাগরণ অন্য খাতে বইছে। এটা যুব সম্প্রদায়ের দোষ না, এটা রাষ্ট্রের অভিমুখ তৈরি করার দোষ। রাষ্ট্র কোন পথে, কোন অভিমুখে আমাদের ঠেলে দেবে, সেটা তার হাতে। তার প্রদর্শিত পথই আমাদের অন্বিষ্ট। মনীষী ঋষিরা তাদের চিন্তা, তাদের মতামত যা আমাদের দেবেন, তা প্রয়োগ করে রাষ্ট্র তাদের বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে, শিক্ষার মধ্য দিয়ে প্রয়োগ করে। রাষ্ট্র সেগুলোকে থোড়াই কেয়ার করে। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে বিবেকানন্দের এই বাণীকে আমরা সচেতন মানুষেরা নিশ্চিতভাবে মেনে চলব, গ্রহণ করব, তার আদর্শকে নিয়ে আমরা আমাদের পাথেয় করব। কিন্তু আমাদের দেশের তথা পৃথিবীর গতি কিন্তু সেই অভিমুখে নেই। এই বলে আমি আমার ছোট বক্তব্যকে এখানেই সমাপ্ত করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। মার্ক্স যেখানে জন্মেছিলেন, আমরা এখন এটা আলোচনা করি, মার্ক্স যদি অ্যারিস্টটলের যুগে যুক্ত হতো তাহলে মার্ক্স হতে পারে। মার্ক্স জন্মেছিলেন বার্মেনে তখন জার্মানের মধ্যে একমাত্র শহর যেখানে শিল্পের বিকাশ ঘটছে। একটা পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে মার্ক্স জন্মেছিলেন। রবীন্দ্রনাথ বলুন, বিবেকানন্দ বলুন, তারা জন্মেছিলেন হচ্ছে একটা সামন্ততান্ত্রিক এবং ঔপনিবেশিক একটা জায়গায়, যারা মানুষ অন্ধ, কুসংস্কার, জাতিভেদ, অস্পৃশ্যতা সবগুলোকে নিয়ে তাদের সমস্ত কিছু অন্ধকারাচ্ছন্ন ছিল। সেই অন্ধকারাচ্ছন্ন জগৎ থেকে বেরোনোর জন্য বিবেকানন্দ বা রবীন্দ্রনাথ বা যারা আছেন, আমাদের দেশেও বস্তুবাদী চৈতন্য ছিল, বিশেষত চারবাকদের বহু জায়গায় তাদের মেরে শেষ করে দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন সময়ে চারবাকদের বিভিন্ন উদ্ধৃতি দিই। চারবাকদের নিয়েও পরবর্তীকালে আরও আলোচনা হয়েছে, এবং বিবেকানন্দকে নিয়েও বস্তুবাদী চর্চা, বিবেকানন্দ যেভাবে বলেছে। আমি একটা কথা বলি, যে বিবেকানন্দ সম্পর্কে প্রথমেই যেটা লিখেছেন উপেন্দ্রনাথ দত্ত, যে বলছেন যে শূদ্রের শাসন সারা পৃথিবীতে আসন্ন, এবং রাশিয়াতে কিন্তু তখনও বিপ্লব হয়নি, তিনি এমনকি 1905-এর বিপ্লব হয়নি। তিনি বলছেন যে শূদ্রের শাসন আসন্ন শুধু নয়, ইউরোপ তার স্থবির হয়ে গেছে, ইউরোপ, রাশিয়া এবং চীন জাগছে। এই যে তার দূরদৃষ্টি বা তার এই যে দৃষ্টিভঙ্গি তিনি দেখছেন সংকটের দিক থেকে, এবং ভারতবর্ষ তারপরে জাগবে। যদিও তার সে আশা পূরণ হয়নি, ভারতবর্ষের মানুষ সে জায়গায় আসেনি, কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতেই হবে। আমি কিছুদিন আগে একজন একটি বই লিখেছিল, কয়েকজন মিলে একটা বই লিখেছিল, সেটা হচ্ছে ওই মালদা জেলার শক্তি সাধন। তাতে সেই প্রকাশককে খুব রেখে তীব্র সমালোচনা করেছে এবং অকথ্য ভাষায় আক্রমণ করেছে। তা আমি বললাম, এরকম তো করলে হবে না। আমাদের দেশে স্বাধীনতা সংগ্রামীরা কালীর নামে তারা জীবন উৎসর্গ করতেন, বিবেকানন্দর বাণী তাদের পাথেয় ছিলেন। তাকে যদি নেগট করে দিই, তাহলে সমস্ত স্বাধীনতা আন্দোলনকেই, তারা বাংলার এমন কোনো বিপ্লবী ছিলেন না যারা বিবেকানন্দের বাণীকে পাথেয় করেনি, এটা তো গুরুত্বপূর্ণ দিক। এই যে কগনিশন, এই যে বিশ্বাস যে আমরা কালীর নামেই জীবন দেবো, মানুষ আস্তে আস্তে জীবন দিয়েছে, দেশের জন্য দিয়েছে, নিজের ব্যক্তিগত কারণের জন্য না, তো ব্যক্তিগত সুখানুভূতির জন্য। এই জায়গাটাকে আমি এটা লিখতে গিয়ে লিখেছিলাম। ওই যে অমিয় কুমার সামন্ত, তিনি টেরোরিজম ইন বেঙ্গল বলে একটা বই লিখছিলেন। সে বেঙ্গলে বলছেন উনি যে
পুলিশের একটা ধারণা ছিল যে ওই বামাখ্যাপা সাধক, তিনি সর্বত্যাগী সন্ন্যাসী, বামাখ্যাপা বিপ্লবীদের সাহায্য করে এবং বিপ্লবীদের অস্ত্র সে মায়ের নিচে ওই প্রতিমার নিচে লুকিয়ে রাখেন এবং তিনি বিপ্লবীদেরকে তার ওই আশ্রমে তা গোপন করে রাখেন এবং পুলিশের সাহেবরা বলছে যে আমরা তো কোনো অন্য ধর্মের লোককে ওখানে পাঠাতে, বিদ্রোহ গর্বে পাঠাতে ভয় পেয়েছি, কিন্তু যাদের পাঠিয়েছি তারা সবাই বামাখ্যাপার শিষ্যত্ব গ্রহণ করে ফেলেছে। দ্বিতীয় যেটা সবচেয়ে বড় বলছে, বামাখ্যাপা তো সর্বত্যাগী সন্ন্যাসী, তার কোনো জিনিসের প্রতি লোভ নেই। তিনি এই যে সোনা গয়না টাকা পয়সা যা পান, তিনি এটা আমাদের ধারণা সব বিপ্লবীদের দিয়ে দেন। এই জায়গাটাকে আমি কি করে নমর্থক দৃষ্টিতে দেখব? এটা এক ধরনের নৈরাজ্যবাদী চিন্তা। সুতরাং আমাদেরকে বস্তুবাদী চিন্তা থেকেই বিবেকানন্দর যে জাতিভেদ প্রথার বিরুদ্ধে সেই বলা, এবং বিবেকানন্দ যখন এই বলেছিলেন, এখানে উনি নিশ্চয়ই বলবেন, 3টে বক্তৃতা দিয়েছিলেন, 3টে ধর্ম সম্পর্কে বক্তৃতা, শুধু হিন্দু ধর্ম সম্পর্কে দেননি। দ্বিতীয় দিন তিনি খ্রিস্ট ধর্ম সম্পর্কে বক্তৃতা দিয়েছিলেন এবং তৃতীয় দিন তিনি ইসলাম ধর্ম সম্পর্কে বক্তৃতা দিয়েছিলেন। এবং তাতে করে তিনি ওই যে ভূপেন্দ্রনাথ দত্ত লিখেছিলেন, আমার বাবার খ্রিস্টতে বড় ভক্তি ছিল, সেই কথা অনুসরণ করেই এখন রামকৃষ্ণ মিশনে এই 25শে ডিসেম্বর পালিত হয় খ্রিস্ট উৎসব। এবার আমি কি চিকাগো ভাষণ পাঠ দেবো? আচ্ছা, এবার আবার বাকশিল্পী আশিস হাজরাকে বলছি বিবেকানন্দের চিকাগো ভাষণ পাঠ করতে। একটা কথা বলে রাখি, এই আশিসবাবু আমার প্রতিবেশী সল্টলেকে, কিন্তু আমার সঙ্গে আলাপ ছিল। উনি যখন আমাকে ফোন করলেন তখনই আমি ওনার কণ্ঠস্বর শুনে বুঝলাম যে একটি স্বর্ণ সম্পদ আমরা পেয়েছি, এবং এর জন্য আমি আমাদের ডক্টর লাহার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি বেশি বিনয়ী কথাবার্তা বলতে পারি না, হাজরাবাবুকে বলছি যে নিজের গুণে আমাদের সাথে রেগুলার যোগাযোগ রাখবেন। এই ছোট ছোট অনুষ্ঠানে আমাদের হবে, বড় অনুষ্ঠানে আমাদের সাধ্য নেই, কিন্তু আমাদের সঙ্গে থাকবেন, কারণ আপনার সাধনা আর আমাদের সাধনা একই সাধনা। ধন্যবাদ, আমার প্রণাম দেবেন। এবং অমিতাভবাবু দারুণভাবে সমৃদ্ধ করছেন তার সঞ্চালনা দিয়ে। নীতিশবাবু সত্যি সত্যি এই যে DL 224, ঠিক বললাম, DL 224 এবং করুণাময়ী খুব বেশি দূরে নয়। আর প্রবীরদা আমার দীর্ঘদিনের সঙ্গী, মাঝপথে হারিয়ে গিয়েছিলেন, আবার প্রবীরদাকে পেয়েছি। সেদিনকে আমরা এখানেই চা খেতে খেতে কথা হয় এবং তখন উনি স্যারের কথা বলেন এবং আমরা যুক্ত হই। অল্প বিস্তর কবিতা লিখি, তখন দাদার কথা উঠে আসে, ওনার ভাইয়ের কথা। এবং জানি না আগামী দিন একমাত্র সময় বলতে পারবে যে আমরা আবার যুক্ত হব কিনা। পরমেশ্বরের কাছে ছেড়ে দেওয়া ভালো। শুধু একটা জিনিস, গূঢ় তত্ত্ব যেখানে চলছে, স্বামীজি ওনাদের গানেও উঠে এসেছে যে প্রেমের কথা, ভালোবাসার কথা বারবার বলছেন, রূপের কথা বর্ণনা করেছেন। তো সেখানে অনেকের কথা উঠে আসছে, ভূপেন্দ্রনাথ বাবুর কথা উঠে আসছে এবং অন্যান্য লেখকদের কথা উঠে আসছে। শঙ্কর, আমাদের যিনি লেখক শঙ্কর, তিনি স্বামীজিকে নিয়ে কিছু বই লিখছেন এবং তাতে সম্ভবত 2012 সালে একটি বই প্রকাশ পায়। সেখানে তিনি স্বামীজির মায়ের কথা বলছেন, স্বামী বিবেকানন্দের মায়ের কথা বলছেন যে ভুবনেশ্বরী দেবীর অসামান্য হাতের লেখা ছিল। এটা একটা অদ্ভুত ব্যাপার। দেখুন, তিনি ঘরে বসে থাকা একজন মানুষ, ঠাকুর ঘর করেন, ঘুরে বেড়ানো, এইটুকুই। তার তো ব্যাপ্তি বেশি নয়, কিন্তু স্বর্ণাক্ষর ছিল তার। এবং গুগল সার্চ করলে আপনারা দেখবেন ভুবনেশ্বরী দাসী বলে তিনি সাইন করেছেন তার ছবির নিচে। অপূর্ব সেই লেখা। এই রূপময়তা স্বামীজির বিভিন্ন বক্তব্যে, কলম্বো বক্তৃতাতে উঠে আসে সেই জিনিস। আমরা আজকে যে সুযোগ দিয়েছেন, একটু চেষ্টা করি স্বামীজির বাড়িতেই কয়েকবার, যখন জিতাত্মানন্দজি ছিলেন তখন এটা পড়ার সুযোগ হয়েছিল, সকলের অনুমতি নিয়ে। Swami Vivekananda's speech at World Parliament of Religion, Chicago. Response to the welcome, he says, "Sisters and brothers of America, it fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of the Mother of Religions.
And I thank you in the name of the millions and millions of Hindu people of all classes and sects. My thanks also to some of the speakers on this platform who, referring to the delegates from the Orient, have told you that these men from far-off nations may well claim the honor of bearing to different lands the idea of toleration. I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions as true. We accept all religions as true. I am proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees of all religions and all nations of the earth. I am proud to tell you that we have gathered in our bosom the purest remnant of the Israelites who came to southern India and took refuge with us in the very year in which their holy temple was shattered to pieces by Roman tyranny. I am proud to belong to the religion which has sheltered and is still fostering a remnant Zoroastrian nation. I will quote to you, brethren, a few lines from the hymn which I remember to have repeated from my earliest boyhood, which is every day repeated by millions of human beings. As the different streams, having their sources in different places, all mingle their water in the sea, so, O Lord, the different paths which men take through different tendencies, various though they appear, crooked or straight, all lead to Thee. The present convention, which is one of the most august assemblies ever held, is in itself a vindication, a declaration to the world of the wonderful doctrine preached in the Gita. Whosoever comes to me, through whatsoever form, I reach him. All men are struggling through paths which in the end lead to me. Sectarianism, bigotry, and its horrible descendant fanaticism have long possessed this beautiful earth. They have filled the earth with violence, drenched it often and often with human blood, destroyed civilization, and sent whole nations to despair. Had it not been for these horrible demons, human society would be far more advanced than it is now. But their time has come, and I fervently hope that the bell that tolled this morning in honor of this convention may be the death knell of all fanaticism, of all persecutions with the sword or with the pen, and of all uncharitable feelings between persons wending their way to the same goal. আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে দিয়ে হলাম আমাদের এখন অনুষ্ঠান এখন আমরা উত্তমের যে ছাত্ররা কয়েকজনকে পেয়েছি, কিন্তু আরো নতুন ছাত্র আমাদের দরকার, গবেষক। তারা যে যে বিষয়ে গবেষণা করেন সেই বিষয়গুলোকেই আমরা উত্থাপন করব, কিন্তু তার জন্য যেটা দরকার ব্যাপকভাবে অন্যান্য গবেষক ছাত্র বন্ধুদের সম্মিলিত করা। যেমন বাঙালি মনীষা যারা, তারা রাষ্ট্রবিজ্ঞানের যারা আছে, ইতিহাসের যারা আছে, এমনকি ইংরেজি সাহিত্যেরও যারা আছে, তারা অনেকেই এই কাজে আমাদের সঙ্গে থাকতে পারে। আর আমরা এমনভাবে এটা গড়ে তুলতে চাই, কে একজন একটা ভাষণ একদিন দিল সেটা না। এখন থেকে আমাদের এই পরিকল্পনার ভিতরে গ্রহণ করতে হবে যে একটা একটা বিষয়ে এক একজন মানুষ সম্পর্কে আমাদের এক একজন তরুণ গবেষক অনেক জ্ঞান সম্পন্ন হবে, এবং তা নিয়ে যে কাজ, আপ টু ডেট কাজ হচ্ছে, এই কাজগুলোকে তারা জেনে রাখবে, জানাবে, এবং আমাদের কোনো প্রশ্ন হলে তাদেরকে আমরা যখন জিজ্ঞেস করব তারা সে উত্তরটা দিতে পারবে। এবং আপনাদের যাদের সন্তানরা লেখাপড়া করেন
তাদেরও আপনারা আমাদের সঙ্গে যুক্ত করতে পারেন। এমনকি অনেকের এই যে আমার দিদিরা আসছে, তাদের অনেক স্বামীরা বাড়িতে আছেন, যারা অনেকে এইসব ব্যাপারে নানা বিষয়ে পড়াশুনো করেছেন, কিন্তু তাদের সাথে আমাদের সংযোগ নেই, তাদেরও আমাদের সাথে সংযুক্ত করতে পারেন। বঙ্কিমচন্দ্র যখন বঙ্গদর্শন পত্রিকা করেন, তখন কিন্তু তিনি নিজে একা যে মানে বাংলার প্রথম শ্রেষ্ঠ ঔপন্যাসিক হয়ে উঠেছেন তা না, তার সাথে সাথে তিনি একটা লেখক বাহিনী তৈরি করেছিলেন। আর যে কোনো বন বা বনরাজি সে যদি একটা তাল গাছের মতন হয় তাহলে সে প্রতিভাবান হতে পারে সে নিজে, কিন্তু সে কোনো পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারে না, সে কোনো আন্দোলন গড়ে তুলতে পারে না। আন্দোলন গড়ে তুলতে হলে 10 জনকে লাগে, শুধু 10 জন না, 10 জনের গুণরাশিকে একত্রিত করে তার ধনুকে লাগালে সেই ধনুক ব্রহ্মাস্ত্র সৃষ্টি করতে পারে। এখন সেই জায়গাটায় আমাদের উপনীত হতে হবে, এবং আমাদের বন্ধু বান্ধব সমস্ত কিছু, এবং যারা দিলীপ আমাদের আছে, ওর অনেক লেখকদের সঙ্গে যুক্ত, তাদেরও আমাদের এইসব ব্যাপারে আনতে হবে, যারা বিশেষ সংখ্যা করছে কিন্তু সেই বিশেষ সংখ্যাটা শুধু মাথায় করে নিয়ে যাচ্ছে, তারা যেন মাথায় করে নিয়ে যায়, সেই বিশেষ সংখ্যার প্রতি যেন তার বিশেষ জ্ঞান অর্জন হয়, এইভাবে তাদেরও তুলতে হবে। সেই জন্য আমরা যে প্রকল্প গ্রহণ করেছি, এই প্রকল্পটা হচ্ছে বাংলার নানা মনীষীর নানা ভাবনা চিন্তা, যেমন অক্ষয় দত্ত সম্পর্কে এখানে কার ভালো জানা আছে, আমরা অক্ষয় দত্তটা করাবো, কারণ আমাদের তার যে বিদ্যাসাগরের সময় অক্ষয় দত্তের যে প্রগতিশীলতা, সেই প্রগতিশীলতা আমার ব্যক্তিগত মধ্যে বিদ্যাসাগরের ছিল না। এই যে জিনিসটা, সেই জায়গাটায় আমাদের এরকম করে করতে হবে। আর একটা কথা আমি তো ওটা একটু আগে বলেছেন, যে আমাদের কিন্তু যান্ত্রিকভাবে বিচার করলে হবে না। আমরা স্বাধীনতা সংগ্রামের কথা বলি, কিন্তু সেই স্বাধীনতা সংগ্রাম কিন্তু পুরো আমাদের দেশে গ্রাম পর্যন্ত, দলিত পর্যন্ত যায়নি। মুসলমান এবং দলিতেরা তাতে সেই সময় অংশগ্রহণ করতে পারতো না। এই যে একটা অংশ, সে তার দুর্বলতা, তাহলে আরো আগে আমরা বিপ্লবটা করে ফেলতে পারতাম, স্বাধীনতাটা হতো। এরকম করে ভিক্ষার স্বাধীনতা আমাদের হতো না। এই যে স্বাধীন মানুষকে সংযুক্ত করার অসুবিধা, সেইটার থেকে আমাদের শিক্ষা নিয়ে আগামী দিন গড়ে তুলতে হবে। বিভিন্ন পার্টি যারা বলেন তারাই শ্রেষ্ঠ, তারাই সবচেয়ে সঠিক কথা বলেন, তারা বলুন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, শ্রদ্ধা করে আমরা তারা দূরে সরিয়ে রাখি। কিন্তু আমাদের একটু মুক্ত চিন্তাভাবে এগোতে হবে, কারণ কোনো পার্টি একটা ভুল কাজ করছে, সেই পার্টিকে আমরা অন্ধের মতন অনুগমন করলাম, তাতে সে পার্টিরও লাভ নেই, দেশেরও লাভ নেই। সেই জন্যে সবসময় আমাদের ক্রিটিক থাকতে হবে, আর ক্রিটিক থাকতে গেলে না জেনে তো করা যায় না। একজনকে সমালোচনা করতে গেলে তার তলায় কি ভুল আছে, কোথায় আছে, সেটাকে ধরতে হবে। আর আমরা এখানে যারা আছি, আমরা সর্বজ্ঞ না, ফলে আমাদেরও প্রতিনিয়ত শিখতে থাকতে হয়। আমাদের এই প্রকল্প আমরা যেটা গ্রহণ করেছি, তার সাথে ঐক্যতান পত্রিকাও যুক্ত আছে, এই জন্যে যে আমাদের এই ভাষা আন্দোলনের কাজের দিক থেকে ঐক্যতান পত্রিকা আমাদের প্রথম, আমাদের এই যে উচ্চ ভাষা আন্দোলন গড়ে উঠেছে তার কাছে, এবং আমাদের যা যা আয়োজন হয় তা সেখানে প্রকাশিত হয়। এই হিসেবে, এবং তার যে গবেষক ছাত্ররা আছে, তারাও এটার সঙ্গে যুক্ত হয়ে একটা বলিষ্ঠ ধারা তৈরি করতে পারে। এবার আমি শেষ কথা বলি বিবেকানন্দ সম্পর্কে। বিবেকানন্দের সম্পর্কে একজন খুব প্রখ্যাত গবেষক বলেছেন যে বিবেকানন্দ নৌকোটা এনে, মুক্তি নৌকোটা এনে কালী মন্দিরে ঢুকিয়ে দিল। বিবেকানন্দ তো রবীন্দ্রনাথের মতন অতদিন বেঁচে ছিলেন না। রবীন্দ্রনাথ নানা সময় নানা দোলাচলে ঘুরতেন। বিবেকানন্দ যদি বেঁচে থাকতেন
ওই রকম হৃদয়বত্তা, ওই রকম সাহস, ওই রকম ত্যাগ, ওই রকম অভিজ্ঞতা এবং ওই রকম উদারতা যাকে কেন্দ্র করে সুভাষচন্দ্র গড়ে উঠেছিল। সুভাষচন্দ্রের কাছে সবসময় বিবেকানন্দের বই থাকত। বিবেকানন্দই তার গুরু, রামকৃষ্ণ না, বিবেকানন্দ। সে যদি ওই রকম করে ভারত বিপ্লবে অংশগ্রহণ করতে পারে, তাহলে তার বীজ কোথায় বিবেকানন্দে নিহিত আছে তাও আমাদের আবিষ্কার করতে হবে। ওই জন্যে অন্ধভাবে কোনো কথা, কোনো বিশ্লেষণ আমাদের করলে হবে না, সতত সজাগভাবে আমাদের চলতে হবে। আমরা এই আয়োজন করছি, আমরা কয়েকদিন বোধহয় বইমেলার আগে আমরা এই ধরনের অনুষ্ঠান আর করতে পারবো না, কারণ বইমেলার ব্যাপারে সবাই আমরা নানা দিক থেকে যুক্ত থাকবো। কিন্তু আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে কি নিয়ে আমরা করব, আপনারা লিখে আমাদের পাঠাবেন, আমরা সেটা করব। আমি আমার কথা শেষ করছি এই বলে, আজকে কম লোক হলেও যতটুকু আমরা এই আয়োজনের ভিতর দিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারলাম, আমরা আশা করি আগামী দিনে তা সামান্য হলেও মায়ের প্রদীপের মতন আলো দিলে মঙ্গল আলো উদ্ভাসিত করবে। ধন্যবাদ নিশাবাবুকে। আমার প্রস্তাব হচ্ছে যে পরের আলোচনাটা অক্ষয় দত্তকে নিয়ে হোক। আমি যেটা বলতে চাইছি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিখিল বিশ্বাস, আজকের আলোচক উত্তম বিশ্বাস, অধ্যাপক উত্তম বিশ্বাস, গোপাল চক্রবর্তী, সুবোধ বিশ্বাস, সান্নিধ্য চক্রবর্তী, আশিস হাজরা, গোপাল চক্রবর্তী এবং যারা উপস্থিত আছেন দিদিরা, প্রত্যেককে আমি এই অবক্ষয়ের সময় আমাদের আরও বেশি বেশি করে বিবেকানন্দকে জানা, বোঝা এবং তার আলোকে একটু একটু করে আলোকিত হওয়ার জন্য আমাদের বিবেকানন্দকে পড়তে হবে, জানতে হবে প্রতি মুহূর্তে। আমরা সর্বভারতীয় ভাষা মঞ্চের তরফ থেকে যে মনীষীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের যে অনুষ্ঠান, যে সিদ্ধান্ত গ্রহণ করেছি, শুধু একজন নয়, আমাদের ব্যানারে দেখছেন যে সকল শ্রদ্ধেয় ব্যক্তিজন আছেন। আমরা প্রতি মাসে এবং যাদের যাদের এরকম এমন এমন দিন, উজ্জ্বল দিনগুলো আমরা যাতে পালন করতে পারি এবং আপনারা সাথে থাকবেন। এবং আজকে যে সকল ছাত্র গবেষক এসেছিলেন, আছেন, আরও বেশি করে যাতে আমরা আগামী দিনের এই বিবেকের চিন্তা চেতনায় তাদেরকে আরও জাগ্রত করবার জন্য আমাদের এই প্ল্যাটফর্মকে ব্যবহার করতে পারি এবং এই জায়গাটি সুন্দর একটি জায়গা তৈরি করতে পারি, যে জায়গা আমাদেরকে জ্ঞানের আলো জ্বালতে সহায়তা করবে। এবং এই কটি কথা বলে আজকে যারা উপস্থিত হয়েছিলেন স্বল্প পরিসরের মধ্যে, আগামী দিনেও আরও বৃহত্তর পরিসরে আপনাদেরকে পাবো এই কামনা করে অভিনন্দন সকলকে।